প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন ডক্টর আদিল মোহাম্মদ খান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং পরিকল্পনাবিদদের সংগঠন বিআইপির সভাপতি। তিনি ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগতম। ডক্টর আদিল মোহাম্মদ, আপনার কাছে জানতে চাইব যে অন্তর্বর্তী সরকার অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে, অনেক সংস্কার কমিশন করেছে। নগর সংস্কারটাকে এই সরকার কতটুকু গুরুত্ব দিচ্ছে বলে আপনি মনে করেন? বিশেষ করে ঢাকার বাসযোগ্যতা ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কি ধরনের পলিসি অনুসরণ করছে বলে আপনি মনে করছেন? আসলে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল, আমরা অনেকগুলো কমিশনের আমরা কথা দেখেছি যে সরকার সংবিধান সংস্কার থেকে অর্থনৈতিক কমিশন, অনেক ধরনের কমিশন করেছে। এখন বাংলাদেশের জন্য গত কয়েক দশকে নগরায়নের যে মাত্রাটা, সেই মাত্রায় আমরা এমনভাবে দেখেছি যে নগর দূষণ হয়েছে, পরিবেশ দূষণ হয়েছে, নগরগুলো বসবাসের যোগ্যতা হারিয়েছে। তো সেই হিসেবে অবশ্যই বাংলাদেশের যে সামনের দিনে যে নতুন বাংলাদেশ গড়তে নগরায়ন এবং নগর পরিকল্পনা, এই বিষয়গুলো কিন্তু খুবই প্রাধান্য পাওয়ার কথা। কিন্তু দুঃখজনক বাস্তবতা, সরকার নগর পরিকল্পনা বা নগরায়ন বা ওই ধরনের উন্নয়ন নিয়ে যে তামাশা বিগত সময়গুলোতে হয়েছে, সেটার কোনো ধরনের সংস্কারের কমিশন করেনি। পাশাপাশি নগরায়নের সাথে সম্পর্কিত আরেকটা বিষয় হচ্ছে পরিবেশ। তো দুইটা ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ নিয়েও কোনো কমিশন হয়নি। তাহলে মেজর যেই বিষয়গুলো ছিল, সেই নগরায়ন, পরিবেশ এবং নগরায়নের সাথে কিন্তু অবকাঠামো চলে আসে। তো সেই বিষয়গুলো নিয়ে মোটা দাগে বড় কোনো সরকারের যে আমরা ফ্রেমে আমরা দেখিনি যে বড় কোনো চিন্তা আছে। যদিও অর্থনৈতিক সংস্কার কমিশন তাদের রিপোর্টে নগরায়ন বিষয়ে কিছু নীতিমালা বা কিছু প্রশ্ন রেখেছে, কিন্তু সেটা তাদের মূল কাজ ছিল না। সরকার যদি সত্যিকার অর্থে আন্তরিক হতো, নগরায়ন সংক্রান্ত একটা কমিশন খুবই জরুরি ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকারের পলিসিতে নগর পরিবেশ পরিকল্পনা এই বিষয়গুলো তেমনভাবে গুরুত্ব পাচ্ছে না। এটা দুঃখজনক বাস্তবতা যে আসলে সরকার যেভাবে অর্থনীতিবিদ নিয়ে সব বাংলাদেশটাকে দেখে অর্থনীতি দৃষ্টিকোণ থেকে, কিন্তু সারা পৃথিবীতেই পরিকল্পনা, অর্থনীতি, পরিবেশ এগুলো একসাথে চলে এবং শুধুমাত্র অর্থনীতিকে প্রাধান্য দিয়েই একটা দেশ ঘুরে দাঁড়াতে পারে না। সেখানে পরিকল্পনা, তার যে ট্রেন্ড, তার ব্যত্যয়, সেটা একটা বড় একটা ডিসকোর্স। কিন্তু সরকার নগরের পরিকল্পনা নিয়ে যেমন কোনো ওই অর্থে বড় কমিশন করেনি, কিংবা পরিকল্পনাবিদদের যেই নলেজ সেটাকে কাজে লাগানোর খুব বেশি প্রচেষ্টা নাই। বরঞ্চ উল্টোভাবে দেখছি, পরিকল্পনাবিদদের যেই রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশনগুলো আগেও আমরা দিয়েছি বিভিন্ন সরকারের সময়। এই সরকারের সময়ও যেহেতু সরকার সরাসরি আমাদেরকে এঙ্গেজ করেনি, বিভিন্নভাবে বিভিন্ন কমিশনের সাথে কথা বলেছি, কিন্তু পরিকল্পনাবিদদের রিকমেন্ডেশন যেভাবে আসা উচিত, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, যেই দেশে প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে, আবার যেহেতু জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি, যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি বা শিল্পায়ন বা যে কোনো কর্মকাণ্ডের অভিঘাতটা কিন্তু আশেপাশের পরিবেশ, নগর এলাকার জনজীবনে পড়ে। তাহলে এই যে পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অর্থে পরিকল্পনাবিদদেরকে নিয়ে যে কাজ করা, কথা বলা, সেটা সরকারের মেইন স্ট্রিমে খুব বেশি দেখা যায় না। অতীত সরকারও সেভাবে হয়তো এই পরিকল্পনাবিদদের যে প্রেসক্রিপশন সেটা নিতে চায়নি, কেননা পরিকল্পনারা ব্যবস্থাপনার কথা বলে এবং ব্যবস্থাপনা কথা বললেই তখন আমাদের ব্যবসা এবং আমাদের ইকোনমি নিয়ে যারা কাজ করেন তারা চান যত্রতত্র যে কোনো অ্যাক্টিভিটি করতে। পরিকল্পনা মানে হচ্ছে এক ধরনের প্ল্যান ডেভেলপমেন্ট এবং রেগুলেশনস, ডেভেলপমেন্ট কন্ট্রোল। তো কন্ট্রোলটা ব্যবসায়ীরা চায় না। তো আমরা এই সরকারের আমলে চেয়েছিলাম যে এই সরকার যেন পরিকল্পনা বিষয়টা যদি ভালো মতো গুরুত্ব দেয়, তাহলে কিন্তু বাংলাদেশকে আমরা যেই জায়গায় নিতে চাই সেই জায়গায় যাওয়ার একটা পথরেখা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন পর্যন্ত পরিকল্পনাবিদদের নিয়ে কাজ করা কিংবা বড় আকারে বাংলাদেশের সুষম পরিকল্পনা কিভাবে হবে, এটা অর্থনৈতিক, সামাজিক এবং স্পেশাল পরিকল্পনা, সেটা নিয়ে খুব বেশি কাজ এখন পর্যন্ত এই সরকার শুরু করেন। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরই ড্যাব সংস্কারের একটা উদ্যোগ নিয়েছে। তো সেক্ষেত্রে বিদ্যমান ড্যাপের কারণে আবাসন ব্যবসায় ব্যাপক মন্দা নেমে এসেছে। এমন পরিস্থিতিতে ভবনের উচ্চতা বাড়ানোর কথা বলা হচ্ছে, আর এটাই একমাত্র সমাধান মনে করা হচ্ছে। এই ক্ষেত্রে বাদ সাধছে পরিকল্পনাবিদরা। আপনি এই বিষয়ে কি বলবেন? এই সরকার ফর্ম করার পরেই আমরা দেখলাম একটা গোষ্ঠী, আবাসন ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু বিগত সরকারের সময় সরকারের খুব কাছে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা যেহেতু ব্যবসায়ী, তারা বিগত সরকারের খুবই কাছাকাছি ছিল এবং বিগত সরকারের যে অবৈধ শাসন, সেই শাসনে যে মহলগুলো সবচেয়ে বেশি তারা সেই শাসনটাকে প্রলং করেছে, তাদের মধ্যে ব্যবসায়ী মহল অন্যতম। এবং বিগত সময়ে যখন ড্যাবটা হচ্ছিল বা ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা হচ্ছিল, তখন এই মহলই গিয়ে বলেছিল যে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা যেভাবে হয়েছে সেভাবে যদি হয়, বিশেষ করে জনঘনত্ব পরিকল্পনা নিয়ে যে আলাপটা বেশি এসেছে, তখন তারা বলেছিল এই জনঘনত্ব পরিকল্পনা হলে, এভাবে ড্যাপ হলে বিগত সরকারের ভোট ব্যাংক সাংঘাতিকভাবে বিপর্যস্ত হবে। তারা এই যে ড্যাপকে নিয়ে এক ধরনের রাজনীতিকরণ,
এটা এই ব্যবসায়ী সম্প্রদায় বিগত সময়ে করেছে। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সরকার যেটা হচ্ছে বাংলাদেশ সংস্কারের জন্য এসেছে, সেখানে অবশ্যই ঢাকার মতো শহর যেটার বাসযোগ্যতা একদম তলানির দিকে, আমরা সবসময় নিচের দিকে থাকি, এই ধরনের শহরে অবশ্যই আমাদের বিগত ড্যাপের যেই জনঘনত্ব পরিকল্পনা বিষয়গুলো ছিল সেগুলো যৌক্তিক বিধায় বিগত সরকার কিন্তু এই ব্যবসায়ীদেরই কিন্তু তীব্র আপত্তির মুখেও কিন্তু পাশ করেছিল। অথচ এই ব্যবসায়ী মহলে কিন্তু এই নতুন সরকার যখন দায়িত্ব নিল তারপরই এই ড্যাপকে বৈষম্যমূলক নাম দিয়ে তারা কি করলো, এই যে বিগত বর্তমান সরকারের যারা উপদেষ্টাদের কাছাকাছি ভিড়বার চেষ্টা করলো, মন্ত্রণালয়, সচিব, রাজুকের চেয়ারম্যান, তাদের কাছাকাছি ভিড়বার। আর সবসময় কি হয়, তারা যেহেতু ব্যবসা করে তাদের কিভাবে যেন তাদের এই নেক্সাসটা থাকেই। তবে তারা তো চাইবেই সরকারের কাছাকাছি হইতে, এবং তাদের যে অন্যায্য দাবি, বিশেষ করে মানে যেই বসবাসের অযোগ্য ঢাকা, সেখানে আরও বেশি যদি আপনি মানুষ আনার যদি আপনি পরিকল্পনা করেন, আরও বেশি ভবন, আরও বেশি কনক্রিট, সেটা নিশ্চিতভাবেই ঢাকার বাসযোগ্যতাকে আরও অনেক পেছনের দিকে নিয়ে যাবে। কিন্তু আমাদের কাছে বিষয় এটা না যে ব্যবসায়ীরা তাদের দাবি দাওয়া নিয়ে এসেছে, কেননা আগেরবার যখন ড্যাপ হলো তার বছরখানেকের মাথায় কিন্তু সেই সরকারকেও তারা চাপ দিয়ে বাধ্য করেছে তারা আবার ড্যাপের সংস্কার করতে, যেই সংস্কার বা যে সংশোধনীর সাথে আমরা পরিকল্পনাবিদরা বা পেশাজীবীরা অবগত ছিলাম না। কিন্তু তারা কিন্তু সরকারকে ম্যানেজ করে তাদের যে ক্ষমতা, আমি যেটা বলি তাদের যে একটা চাপ দেওয়ার ক্ষমতা, বিশেষ করে তারা এক ধরনের নেক্সাস মেনটেন করে, সেই নেক্সাস মেনটেন করে সেটা পেরেছিল। কিন্তু আমরা বিস্মিত হয়েছি এই সরকারের গৃহায়ণ উপদেষ্টা তিনি কিন্তু এই যে ব্যবসায়ীদের অন্যায্য দাবিকে তিনি আমলে নিয়েছেন এবং তিনি উৎসাহিত করেছেন, এবং তিনি প্রথম বলেছেন যে ব্যবসায়ীদের বিশেষ করে রিয়েল এস্টেটের কথা শুনে ড্যাপ সংশোধন করতে হবে। এই কথাটা আমাদের কাছে বিস্ময়কর ঠেকেছে। কারণটা হচ্ছে যে উনি একজন আইনজীবী হয়ে জানেন যে যিনি ব্যবসা করেন তিনি চাইবেন তার ব্যবসার ম্যাক্সিমাইজেশন। সারা পৃথিবীতেই ব্যবসার মূল যে স্পিরিট সেটা যে প্রফিটের ম্যাক্সিমাইজেশন, এবং এই ক্ষেত্রে যারা ব্যবসা করেন তিনি কখনোই আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারেন না বা পরিকল্পনা বা নীতি প্রণয়নে ভূমিকা রাখতে পারেন না। তিনি একজন আইনজীবী হয়েও এই যে গ্রুপটাকে, ব্যবসায়ী গ্রুপকে ড্যাপ সংশোধনে সরাসরি সম্পৃক্ত করেছেন টেকনিক্যাল কমিটিতে, যেটা অতীতে কখনো হয়নি যে ড্যাপের মতো জায়গাতে টেকনিক্যাল কমিটিতে এসে ব্যবসায়ীরা সম্পৃক্ত হয়েছে, এইবারই হলো। এবং এটাই বিস্ময়কর। এবং এই উপদেষ্টার প্রেসক্রিপশনের সাথে সাথে আমরা দেখেছি মন্ত্রণালয়ের সচিব এবং রাজুকের যিনি চেয়ারম্যান তারা সবাই মিলেই এই যে ব্যবসায়ীদের যে তাদের যে দাবি দেওয়া নিয়ে উঠে পড়লে গেলেন। অথচ তারা যখন ক্ষমতা নিলেন উপদেষ্টা এবং পুরো সরকার, তারা কিন্তু পরিকল্পনাবিদরা একবারও ডাকেনি যে শহরকে বাসযোগ্য করতে গেলে আমরা নতুন বাংলাদেশের সংস্কারে কী ধরনের পরিকল্পনা হলে অতীতের ভুলগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সেটা না করে বরঞ্চ তারা ব্যবসায়ীদেরকেই তারা প্রমোট করেছেন এবং শেষ পর্যন্ত তাদের দাবির মুখেই সকল ধরনের আয়োজন করছেন। ড্যাপের সংশোধনী, ইমারত বিধিমালা সংশোধনী, ঢাকায় কীভাবে আরও বেশি ভবনের উচ্চতা বাড়ানো যায়, ফার বাড়ানো যায়। অথচ পরিকল্পনাবিদদের যত ধরনের যে পরামর্শ, এবং আমরা বারবার বলেছি যে ব্যবসায়ীদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকার কারণে তাদেরকে কখনোই টেকনিক্যাল কমিটিতে রেখে আপনারা যদি এটা করেন তাহলে কিন্তু এইটা দেশের অনেক আইন কানুন এবং আমাদের যে পরিকল্পনার স্পিরিটের সাথে সংঘর্ষ তৈরি করবে। তারপরেও কিন্তু আমাদের কথায় কিন্তু এই যে পুরো প্রবণতা বা পুরো প্রক্রিয়াটা তো বরঞ্চ নিবৃত হয়নি, বরঞ্চ এই প্রক্রিয়াটা চলছে। এবং এখন আমরা জানি যে উপদেষ্টা কমিটি হয়তো সামনে বসবেন এই টাইপের সংশোধনের বিষয়ে। কিন্তু আমরা পরিকল্পনাবিদরা আমরা নৈতিক জায়গা থেকে এবং পেশাজীবী জায়গা থেকে বারবারই বলেছি এই পুরো প্রক্রিয়াটাই অন্যায্য এবং অবৈধ। স্যার, প্রশ্নের একটি অংশ বাদ গিয়েছে। আবাসন ব্যবসা স্থবির হয়ে পড়েছে, ব্যবসা টিকে রাখাও অর্থনীতির জন্য একটা জরুরি বিষয়। এই বিষয়টি নিয়ে আপনি আরেকটু যদি ক্লিয়ার করেন। ট্যাব পাশ করার পরে কি আদৌ কি আমাদের ভবনের নির্মাণের অনুমোদন কমেছে কিনা? আমরা রাজুকের কাছ থেকে যে খবরটা পাই যে নর্মালি প্রতি বছর যে পরিমাণ ভবন অনুমোদন হয় হয়তো 20% হয়তো কমতে পারে, কিন্তু বাকি 80% হচ্ছে। এবং ড্যাপের অনেক প্রেসক্রিপশনের একটা তো বটেই যে ডেভেলপমেন্ট কন্ট্রোল, যে আপনি সেটাকে বিবেচনা নেন তাহলে আপনার একটা ড্যাপের পলিসি হলে তার একটু ডেভেলপমেন্ট একটু রেস্ট্রিক্ট হবে, সেটা তো আসলে টার্গেটের সাথেই প্রাসঙ্গিক এবং সেটাই হওয়ার কথা। সুতরাং ড্যাপ সেই অর্থে ড্যাপের যে টার্গেট এবং সেটা সত্য যে ড্যাপের কারণে আমাদের ডেভেলপমেন্ট কন্ট্রোল একটু হলেও হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের যে দাবি আবাসনের মন্দা, এটা কেন হয়নি? কারণ 80% তো ডেভেলপমেন্ট হচ্ছেই। বরঞ্চ যেটা হয়েছে ব্যবসায়ীরা কী করেছে, এই ড্যাপটা পাশ হওয়ার পরেই তারা চারদিকে একটা গুজব ছড়িয়েছে যে এই ড্যাপটাও চিরে সংশোধন করা হবে। এবং এই গুজবে শুধু আবাসন ব্যবসায়ী না, রাজুকের এক শ্রেণী কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্নভাবে আবাসন ব্যবসায়ীদের সাথে আতাত করে বিভিন্ন ধরনের অনৈতিক যোগসাজশে লিপ্ত থাকেন, তারা এই গুজবটা নিয়ে এসেছেন। এবং কেউ যদি বিল্ডিং পাস করতে আসে তখন বলে যে আপনি এখন করেন না, অচিরেই ড্যাপ সংশোধন করা হবে। এই ধরনের একটা নেগেটিভ বার্তা সবসময় দিয়ে এসেছে। কিন্তু সকল নেগেটিভ বার্তার পরেও কিন্তু আমাদের বিল্ডিং নির্মাণ বন্ধ নেই।
আরেকটা হচ্ছে যে ব্যবসায়ীরা যে দাবি করেন, যেখানে আবাসন ব্যবসায়ীরা, রিয়েল এস্টেট ডেভেলপার, তাদের মাধ্যমে হয়তো বিল্ডিং নির্মাণ কিছুটা কমতে পারে, কিন্তু ব্যক্তি পর্যায়ে যারা ডেভেলপ করেন, কারো যদি হাউজিং ডিমান্ড থাকে, তিনি কিন্তু তার ডিমান্ডের কারণে অটোমেটিক বিল্ডিং বানাচ্ছেনই, তিনি ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন না। সুতরাং ব্যবসায়ীদের দাবি যেটা যে আবাসন ব্যবসায় মন্দা, বিষয়টা এরকম না, হয়তো তাদের রিয়েল এস্টেটের মাধ্যমে যে ব্যবসাটা সেটা কিছুটা কমতে পারে, হ্যাঁ সেটা, কিন্তু সেই ট্রেন্ডটা তারা নিজেরাই তৈরি করেছেন। কারণটা হচ্ছে তারা নিজেরাই সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে ড্যাপ চিরে সংশোধন হবে, ফার বাড়বে, সুতরাং আপনারা এখনই বিল্ডিংয়ের অনুমোদন নিতে যাবেন না। কিন্তু বিপরীতে ড্যাপ অনুমোদনের আগে কিন্তু প্রচুর ভবন অনুমোদন হয়েছে, কেননা এই ধরনের একটা ধোঁয়া তুলে তখন যে ফার কমে যাবে, এই ধোঁয়া তুলে দিয়ে তখন প্রচুর নির্মাণ অনুমোদন হয়েছে। তো এখন যে কোনো পরিকল্পনা যেটাই হবে সেটার সাথেই কিন্তু সেটা ডেভেলপমেন্ট, কন্ট্রোল, প্ল্যানিং, টেকসই শহর তৈরি করার জন্য হবে, এবং তার সাথেই মার্কেট, ব্যবসা সব কিছু কিন্তু অ্যাকোমোডেট করে, এটা সবসময়ই হয় এবং সেটা হবে, এটাই ন্যায্য। কিন্তু যেটা অন্যায্য যে এই ধরনের মিস ইনফরমেশন তুলে দিয়ে আমাদের যারা বিল্ডিং বানাতে চান তাদেরকে বিভ্রান্ত করা, এবং এই বিভ্রান্তির সাথে রাজুকের একটা শ্রেণী জড়িত আছে, সেটা আরও বেশি দুঃখজনক। একটা বিষয় জোর দিয়ে বলা হয়, বাংলাদেশ ছোট, ঢাকা শহর ছোট, এখানে জমি কম। এই জমির জন্য হচ্ছে যেখানে জমি কম সেই সমস্ত শহরে বা দেশে ভবনের উঁচু উঁচু ভবন, হাইরাইজ বিল্ডিংকে উৎসাহিত করা হয়। আমরা যদি উদাহরণস্বরূপ সিঙ্গাপুরের কথা বলা হয়, হংকংয়ের কথা বলা হয়, তো ঢাকার ক্ষেত্রেও তো সেই সমাধান হতে পারে, বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই হতে পারে। আপনি এই বিষয়ে কি বলবেন? সিঙ্গাপুর হচ্ছে একটা সিটি স্টেট, আর বাংলাদেশ হচ্ছে যে আমাদের বিশাল বিস্তীর্ণ একটা দেশ, এবং বাংলাদেশে মাত্র 7% ভূমির উপরে আমরা ভবন নির্মাণ করেছি, ডেভেলপমেন্ট হয়েছে। আমরা যদি বলি নগরায়ন বা ডেভেলপমেন্ট, মাত্র 7% জমির উপরে হয়েছে, বাকি 93% জমি কিন্তু ফাঁকা। সেই হিসেবে যে সিঙ্গাপুরের উদাহরণ বাংলাদেশে মানে সরলভাবে খাটে না, সিঙ্গাপুর বা হংকং, সেটা নগর সরকার। কিন্তু যে কথাটা বলা হয় যে আপনি যদি মানুষকে অ্যাকোমোডেট করতে চান, জনঘনত্ব বাড়াতে চান, জনঘনত্ব বাড়াতে গেলে যে সুউচ্চ ভবনই একমাত্র সমাধান, বিষয়টি হচ্ছে একটা ভুল ইনফরমেশন। আমরা সারা পৃথিবীর নগরায়ন আমরা বিশ্লেষণ করি, আমরা জানি যে আপনি দেখেন যে করাইল বস্তিতে কিন্তু জনঘনত্ব সবচেয়ে বেশি। কারণটা হচ্ছে কি, সেটা কিন্তু আবার লো রাইজ, তার মানে হচ্ছে যে লো রাইজ হাই রাইজ না, বরঞ্চ যে আপনি আবাসনের সমাধান হিসেবে আপনি যদি অপটিমাম ডেন্সিটি পেতে চান, তাহলে সেটা হচ্ছে মিড রাইজের মাধ্যমেই সারা পৃথিবীতে নগরায়ন যেটা, সেটাই টেকসই। সে মিড রাইজ মানে হচ্ছে যে আপনার শহর এলাকার ভবন 4 তলা থেকে 8 তলা পর্যন্ত ভবনের যে সাইজ, সেটা মিড রাইজের সংজ্ঞার ভেতরে পড়ে। তাহলে আপনি যদি পরিকল্পনা মাফিক নগরগুলো তৈরি করতে পারেন, তাহলে এই আকৃতির মধ্যেই কিন্তু আপনি অপটিমাম ডেন্সিটি পেতে পারেন। আর আপনি যদি হাইরাইজ বানাতে চান সিঙ্গাপুরের মতো শহরে, সেখানে যে হাইরাইজগুলো বানিয়েছে সেখানেও কিন্তু যে ডেন্সিটিটা, সেই ডেন্সিটিটা আপনার হচ্ছে যে আমাদের মিড রাইজ ডেন্সিটির চেয়ে কম। তাহলে হাই রাইজের সাথে ডেন্সিটির সম্পর্ক ওইভাবে নাই। কিন্তু হাই রাইজ যদি আপনি বানাতে চান, অনেক বানাতে চান, তাহলে প্রচুর ওপেন স্পেস ছাড়তে হবে, সেটা সিঙ্গাপুর ছেড়েছে। তারা যেহেতু সিটি স্টেট, তাদের ডেভেলপেবল ল্যান্ড কম, হংকংয়ের ক্ষেত্রে তাই, কিন্তু সেই কারণে তারা কিছু কিছু হাই রাইজ এলাকা বানিয়েছে, যেখানে বানিয়েছে তারা প্রচুর ওপেন স্পেস ছেড়েছে। এই কারণেই সিঙ্গাপুর হাই রাইজ হলেও তাদের ফারের ভ্যালু কিন্তু 2.5-3 মধ্যে আছে। তাহলে তারা হাই রাইজের শর্তটা সেভাবে মেনেছে। কিন্তু আমাদের দেশে প্লটের যে চরিত্র, ছোট ছোট প্লট, সেই ছোট ছোট প্লটে, ব্যক্তি মালিকাধীন প্লটে আপনি কখনোই হাই রাইজ ভবন বানাতে পারেন না। তাহলে এমন সুপার হাই ডেন্সিটি তৈরি হবে, যেটা ঢাকায় বর্তমানে তৈরি হয়েছে, যেটার কারণে শহর আবাসযোগ্য হবে। আর আপনি যদি তাত্ত্বিকভাবেও যদি কোথাও হাই রাইজ বানাতে চান রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য, তাহলে কিন্তু আপনাকে সেভাবে ব্লক ডেভেলপমেন্ট করতে হবে, সেটা আরেক গল্প। তাহলে ব্লক ডেভেলপমেন্টে আপনি হাই রাইজ করতে পারেন, প্ল্যান হাই রাইজ ডেভেলপমেন্ট, যদি একদমই অতি ঘন এলাকাতে, নগরে, সেখানে যদি ডিমান্ড থাকে, আর আপনি কমার্শিয়ালি হাই রাইজ বানাতেই পারবেন। তাহলে আমরা পরিকল্পনাবিদ হাই রাইজের এগেনস্ট এই কথাটা একটা ভুল বার্তা। বরঞ্চ প্ল্যান হাই রাইজ যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি করবেন, আর যেখানে ছোট প্লট সেখানে আপনি হাই রাইজ করতে দিতে পারেন না। এটা নগরায়নের সূত্র অনুযায়ী, বাংলাদেশের ক্যারেক্টার অনুযায়ী ছোট ছোট প্লট, 3 কাঠা, 4 কাঠা, 2 কাঠা, 5 কাঠা প্লট, এই প্লটে সারা পৃথিবীতেই, এমনকি সিঙ্গাপুরের কথা যেটা বললেন, সেই সিঙ্গাপুরেও আপনি 10 কাঠার নিচে হলে জমি আপনি সেখানে 2 তলা বেশি ভবন বানাতে পারবেন না, যেটা আপনার হচ্ছে ছোট ছোট ডুপ্লেক্স বাড়িগুলো হয়। তো সিঙ্গাপুরেও যদি আপনি 10 কাঠার উপরে যায়, তখনই আপনি হাই রাইজ বা অ্যাপার্টমেন্ট ভবন বানাতে পারবেন। ব্লক ডেভেলপমেন্ট করতে গেলে 1 একর জমি লাগে। স্যার, বলা হয় যে আবাসন ব্যবসায়ীদের সঙ্গে স্থপতিদের একটা স্বার্থ জড়িত থাকে, আর হচ্ছে যারা পরিকল্পনাবিদ তাদের সঙ্গে জমির ব্যবসা বা যারা হচ্ছে ল্যান্ড নিয়ে বিজনেস করে তাদের একটা বিষয় জড়িত থাকে। এই বিষয়টা স্যার একটু পরিষ্কার করবেন। জমির ব্যবসার সাথে পরিকল্পনার কোনো সম্পর্ক নাই। আমি আবারও বলছি, যদি আপনি হাই রাইজ বানাতে চান, যে ডেন্সিটি অ্যাচিভ করবেন, আপনি যদি মিড রাইজ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ওই সেই জমিতেই করা যাবে।
এখানে কিন্তু জমি নতুন এক্সপেনশনের বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি নগর এলাকাতে যে পরিমাণ মানুষকে ধারণ করতে দিবেন সেটার টেকনিকটা কি। আপনি সেম পরিমাণ মানুষ হাই রাইজও বানাতে পারবেন, মিড রাইজও বানাতে পারবেন, কেন হাই রাইজ বানাতে গেলে প্রচুর জায়গা ছাড়তে হবে, কিন্তু আমাদের দেশে তো হাই রাইজও বানাবেন জায়গাও ছাড়বেন না। এই তত্ত্ব দিয়ে তারা মনে করে 1 মিটার দূরে দূরে যদি আমি বিশাল বিশাল হাই রাইজ বানাই তাহলে অনেক মানুষ কাটাতে পারবো। আপনি যদি হাই রাইজে যান তাহলে আপনি প্রচুর জায়গা ছাড়তে হবে, এবং সেই জায়গা ছাড়লে আপনি যে পরিমাণ মানুষ কাটাতে পারবেন সেই সেম পরিমাণ মানুষকে কিন্তু আপনি যে মিড রাইজ ভবনে কিন্তু আপনি আটাতেই পারবেন। সুতরাং তত্ত্বটা এটা না। আর শহর তো বড় হয়, শহর যদি বড় না হলে যদি আপনি সবাইকে সারা বাংলাদেশের সব মানুষকে যেমন ঢাকা এনে রাখতে পারবেন না, সেটা টেকসই হবে না। ঠিক তেমনি ঢাকার আয়তনকে যদি আপনি একদমই কনসেন্ট্রেট করে কেন্দ্রীয় জোনে রাখেন তাহলে সেটাও টেকসই হবে না। তাহলে নগরের এক্সপেনশন হচ্ছে নগরের ধর্ম, এর সাথে পরিকল্পনাবিদদের প্রফেশনাল কোনো সম্পর্ক নাই। কারণ পরিকল্পনাবিদরা যে প্ল্যানিংটা করেন সেটা যদি সরকারি প্রকল্প হয় বেসরকারি প্রকল্প হয়, খুবই ক্ষুদ্র সংখ্যক পরিকল্পনা তার সাথে যুক্ত থাকেন। এখানে পরিকল্পনাবিদদের স্বার্থের বিষয় না, বরঞ্চ রিয়েল এস্টেটের হাইট যত বাড়ে তার সাথে স্থপতিদের স্কোয়ার ফিটের সাথে তাদের প্রফেশনাল ফিজ এবং অন্যান্য বিষয় জড়িত থাকার কারণে তারা ডিরেক্টলি রিলেটেড। সারা পৃথিবীর কোথাও কিন্তু এই বিষয়টা এভাবে আলোচিত হয় না যে নগর এক্সপ্যান্ড করছে এর সাথে পরিকল্পনাবিদদের স্বার্থ, বরঞ্চ শহরকে টিকিয়ে রাখতে গেলে যদি কোথাও প্ল্যান্ড এক্সপেনশনের প্রয়োজন হয় সেটা সরকারই করে, সেটা পরিকল্পনাবিদ করে, সরকার তার পলিসিগতভাবেই করে, এটা সরকারের সাথে পরিকল্পনাবিদদের কাজ করানো হয়তো, কিন্তু সেটা সরকারের পরিকল্পনা অংশ হিসেবেই হয়। আর পরিকল্পনা ধর্মটাই হচ্ছে ঢাকায় যদি আপনি পূর্বাচলের মতো শহর, সেটা কেন বিকশিত হলো না? কারণটা হচ্ছে ঢাকার এক্সিস্টিং যে আরবান কোরে আমরা আরও ইন্টেন্সিফিকেশন করার জন্য আমরা সুযোগ করে দিচ্ছি। এই কারণে কিন্তু পূর্বাচলে এখনও আমরা সেখানে সরকারি রাজুক পরিকল্পনা করেছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ডেভেলপমেন্ট হয় নাই। এই জন্যই আপনি কেন্দ্রীয় এলাকাতে যে এলাকাতে ইতিমধ্যে জনঘনত্ব পারমিশন বা পারমিসিবল লিমিটের 4 গুণ বেশি হয়ে গেছে, তাহলে সেখানে যদি আপনি আরও বাড়াতে দেন, এটা একটা বলে না, এটা নিজে জেনে বুঝে কুয়ায় ঝাঁপ দেওয়া। এই ঝাপটা যদি আপনি দিতে থাকেন তাহলে ঢাকা তো ইতিমধ্যেই নড়া যাচ্ছে না, একদমই অচল শহর, এই শহরটা মানে একদম স্থবির হয়ে যাবে। স্যার, আগামীর ঢাকা আপনি কিভাবে দেখছেন? আমরা যদি 2050 সালের ঢাকার কথা বলি, এখন যেভাবে ঢাকা উন্নত হচ্ছে এবং একই সঙ্গে সেটা পরিবেশকেও নষ্ট করে ফেলেছে, বসবাস অযোগ্য হয়ে পড়েছে, এইভাবেই যদি চলতে থাকে তাহলে 2050 সালের ঢাকাটা কেমন হবে আপনার কাছে জানতে চাই। আগামী ঢাকার যদি আমরা ভবিষ্যৎ বলি খুবই অন্ধকার। কারণটা হচ্ছে কি, যখনই সরকার বিভিন্ন ব্যবসায়ী মলের কাছ থেকে ব্যবসায়ী মলের সাথে কম্প্রোমাইজ করবে তখন কিন্তু প্রতি ক্ষেত্রে সে বাসযোগ্যতা এবং শহরের পরিবেশের সাথে সে কী করছে, সে কম্প্রোমাইজ করছে। যেমন যত বেশি আবাসন ইউনিট বাড়বে তত বেশি হচ্ছে যে আমাদের এই শহরটা আরও ভারাক্রান্ত হবে। ঠিক তেমনি আমাদের কৃষি জমিতে যত বেশি শিল্পায়ন হবে তত বেশি কিন্তু সেই আমাদের পরিবেশটা নষ্ট হবে, এবং তত বেশি এখানে এমপ্লয়মেন্ট তৈরি হলে আরও বেশি মানুষ আসবে এবং আরও বেশি সেখানে ট্রাফিক জ্যাম বাড়বে, আমাদের ইউটিলিটির উপরে চাপ পড়বে। এখন ঢাকায় ফার বাড়ানোর গল্পটা হওয়া উচিত ছিল না, গল্পটা হওয়া উচিত ছিল ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে গেলে আমাদের কি কি স্পেসিফিক মেজার্স নিতে হবে, বা ঢাকায় মানুষের আশা চাপ কমাতে হবে। ঢাকায় আসা মানুষের চাপ যদি কমাতে চাই তাহলে তো আমরা কোনো পলিসি করে তো রেস্ট্রিক্ট করতে পারবো না যে ঢাকায় আসা যাবে না। তাহলে পলিসিটা বা উন্নয়ন কৌশলটা কেমন হওয়া উচিত ছিল, পরিকল্পনা কৌশল সেটা হওয়া উচিত ছিল ঢাকায় নতুন কোনো শিল্প এলাকা, কোনো শিল্পায়ন হবে না, ঢাকায় নতুন কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটি হবে না, ঢাকায় নতুন কোনো সরকারি যে ধরনের আমাদের ডিরেক্টরেটগুলো ঢাকার বাইরে নেওয়া সম্ভব সেখানে তাদেরকে ঢাকার মধ্যে নতুন কোনো ভবন করে সেইগুলোকে ঢাকায় বেজ না করে বরঞ্চ ঢাকার বাইরে আমরা সরাতে পারতাম। যেমন কোস্টগার্ডের সদর দপ্তর সরাতে পারতাম, আমাদের খাদ্য, কৃষি, আমাদের মৎস্য নিয়ে যে অধিদপ্তরগুলো আছে সেগুলো সরাতে পারতাম। তাহলে কৃষি আমরা যদি শিল্পায়নকে সরাতে পারতাম, আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিকে যদি আমরা রোধ করতে পারতাম, কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ঢাকার বাইরে নিতে পারতাম, সরকারি দপ্তরকে বাইরে নিতে পারতাম, তাহলে কিন্তু ঢাকার রেসিডেন্সিয়াল ডিমান্ড অটোমেটিক কমতো। আর ঢাকায় যে আমাদের যদি ইনফর্মাল অ্যাক্টিভিটি, বিশেষ করে হকার থেকে শুরু করে আমাদের যে অটো রিক্সাগুলো যেগুলো অবৈধভাবে চলছে, যেগুলোকে নিয়ন্ত্রণ করা একটা সময়াবদ্ধ পরিকল্পনার মাধ্যমে তাদের সংখ্যাটাকে একটা যৌক্তিক মাত্রায় নিয়ে আসা। কারণ আমরা চাইলেই হকার মুক্ত করা সম্ভব না, কারণ হকারের একটা বাস্তবতা আছে, কিন্তু যত্রতত্র যে হকার বসতে পারে না, এই ধরনের শৃঙ্খলা যদি নিয়ে আসতে পারতাম তাহলে কি হতো, ঢাকা ইনফর্মাল অ্যাক্টিভিটির চাপটাও কমতো। ইনফর্মাল এবং ফর্মাল যদি আমাদের এমপ্লয়মেন্ট আমরা যদি জেনারেশন কমাতে পারতাম আমাদের আইন পলিসি এবং নীতি কৌশলের মাধ্যমে, তাহলে ঢাকার কিন্তু হাউজিং ডিমান্ড এমনিতেই কমতো। কিন্তু সেই দিকে সরকার হাঁটছে না, বরঞ্চ ঢাকায় এখনও শিল্পায়ন, আমাদের কমার্শিয়াল বিল্ডিং তৈরি করা, সরকার নতুন নতুন দপ্তর তৈরি করা বা ইনফর্মাল অ্যাক্টিভিটির জন্য ঢাকার দুয়ার সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়া,
এর চক্রের কারণে কিন্তু ঢাকার হাউজিং ডিমান্ড বাড়ছে। এই ডিমান্ড যত বাড়বে তত কৃষি জমি ভরাটে শিল্পায়ন হবে, আমাদের কৃষি জমিতে আমাদের নতুন নতুন রিয়েল এস্টেট ভবন হবে, এবং ইতিমধ্যে স্থবির হয়ে যাওয়া পড়ে যাওয়া শহর, এখানে আপনি যত মেট্রো রেল করেন, যত অবকাঠামো করেন, ঢাকা নিশ্চলই থাকবে এবং ঢাকার বাসযোগ্যতার কোনো উন্নতি হবে না। এবং বায়ু দূষণ ঢাকার এমন পর্যায়ে চলে গিয়েছে, এটা একটা সাংঘাতিক পাবলিক হেলথ কনসার্ন। এবং এর সাথে কিন্তু এই যে আমাদের ডেভেলপমেন্টের এই যে পলিসিগুলো জড়িত, কিন্তু সরকারকে এখনও মনে হচ্ছে যে আমাদের পাবলিক হেলথ এবং আমাদের প্ল্যানিং, এটা যে রিলেশনশিপ সরকার এখনও ধরতে পারছে না। এই কারণেই সরকার তার সিস্টেমের মাধ্যমে এই যে ব্যবসায়ীদের সাথে আতাত করে এখন ড্যাপ সংশোধন, ইমারত বিধিমালা সংশোধনের মাধ্যমে ঢাকার বাসযোগ্যতাকে মারাত্মক হুমকির সম্মুখীন নিয়ে যাচ্ছে। এবং ঢাকাটা একটা বড় ফ্যাক্টর, কারণ ঢাকা যদি ভুল করে সারা বাংলাদেশের পরিকল্পনা ভুল হয়, যেটা দেখেছি ইমারত বিধিমালা 2008-এর রেপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশের পৌরসভা, পৌর এলাকার অলিতে গলিতে 10 ফিট রাস্তার পাশে 10 তলা 12 তলা ভবন হচ্ছে। এটা হচ্ছে ঢাকার ভুলের ফসল। যেন ঢাকা যদি ঘুরে দাঁড়াতে পারতো, তাহলে অন্য এলাকার নগর পরিকল্পনা ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে যে সরকার পরিকল্পনাবিদদের পরামর্শকে বাইপাস করে ব্যবসায়ীদের সাথে আতাত করে যেই আমাদের এই ইমারত বিধিমালা এবং ড্যাব সংশোধনের যেই নীল নকশা করেছে, এটা হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে একদমই সরাসরি প্রতারণা। জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যারা শহীদরা তারা রক্ত দেয়নি, যে ব্যবসায়ীদের সাথে আতাতের মাধ্যমে এই পরিকল্পনার দলিলগুলো পরিবর্তন হবে। স্যার, বণিক বার্তাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বণিক বার্তাকে অনেক ধন্যবাদ।